দল উত্তাল তরুণ রাস্তা উত্তাল করেছিল কিসের জন্য? কোট আন্দোলনের কারণে। এই কোট আন্দোলনে কেন সূত্রপাত হয়েছিল? কারণ হলো গত 2024 সালের জুন মাসে 10 বা 9 তারিখে হাইকোর্ট একটা রায়ে 2018 সালে যেখানে বাংলাদেশে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন দিয়েছিল সেটা যখন বাতিল করে দেয় হাইকোর্ট এক রায়ে, অর্থাৎ কোটা ব্যবস্থা পুনরুৎকরণ করা হয়, তখন কিন্তু মূলত আন্দোলনের শুরু এবং একই সাথে 5 আগস্ট বা 36 জুলাই দীর্ঘ প্রায় 15 বছর একটা কথিত শাসনের অবসান হয়। অর্থাৎ আমাদের এক কথার জন্য বললাম যে আমাদের জীবনে বিচার ব্যবস্থা খুবই উৎপ্রোতভাবে জড়িত। বলা হয়ে থাকে একটা দেশ কতটুকু সভ্য তার নির্ধারণ করা হয় বা তারা কতটুকু আধুনিক বা সহনশীল তার বিচার ব্যবস্থার উপরে। এবং একই সাথে বিচার ব্যবস্থা একটা খুবই সফট পাওয়ার। আমরা যদি দেখি যে পৃথিবীর সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে জার্মান, ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে সবচেয়ে টেকসই সাম্রাজ্য স্থাপন করেছিল ব্রিটিশরা। তার অন্যতম কারণ ছিল তাদের আইন, তাদের কমন ল সিস্টেম। বেসিক্যালি তাদের কমন ল সিস্টেম মানে হলো যে আদালতের যে রায় এটা আইন হয়ে যায়। তো ইংল্যান্ডে যখন ওই 1066 সালে নরমানরা ইংল্যান্ড দখল করে নেওয়ার পর থেকেই ইংল্যান্ডে গ্রাজুয়ালি যে আইনের শাসন উদ্ভব হয়, অর্থাৎ কোর্টের রায়টা যেটা আস্তে আস্তে সব বাধ্য করে হয়, সেটা হলো কমন ল। এবং এটা পুরো ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং বলা যায় যে ব্রিটিশ সাম্রাজ্য সবচেয়ে টেকসই এবং দীর্ঘমেয়াদী হওয়ার বড় কারণ হলো ব্রিটিশ রুল বেস সিস্টেম বা বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা প্রাসঙ্গিক হিসেবে আমাদের দেশে একটা আলাপ আছে, আমরা যে বিচার ব্যবস্থা ক্যারি অন করছি এটা কি আসলে আদর্শ বিচার ব্যবস্থা, নাকি কলোনিয়ালরা, যেহেতু ব্রিটিশের কলোনি ছিল, তারা তাদের কলোনি শাসন দীর্ঘায়ী করার জন্য যে সিস্টেম রেখে গিয়েছে সেটার একটা ব্যবস্থা। এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ আমরা যে মুগ্ধ ছিলাম যে ব্রিটিশ রুল বেস সিস্টেম, ব্রিটিশ রুল অফ ল এগুলো নিয়ে, কিন্তু এখন এটা একটা আলোচনা হয়ে আসছে আসলে ব্রিটিশ এই ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে কী করছিল, কলোনি করেছিল বা আমাদেরকে তাদের শাসনটা চাপিয়ে দিয়েছিল। এই কথাগুলো আমি খুব বেসিক হিসেবে বললাম। এবার আসি, আজকে আমাদের টপিক ছিল জুলাই উত্তর বাংলাদেশের বিচার ব্যবস্থার গতি প্রকৃতি। আমরা জানি যেহেতু আমরা প্রায় 200 বছর ব্রিটিশদের শাসনে ছিলাম, 47 সালে পাকিস্তান শাসন হওয়ার পরে আমরা একই কাঠামোর মধ্যে আসি। তার পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা একই কাঠামো বজায় রাখি। অর্থাৎ যে কাঠামোর মধ্য দিয়ে আমরা শাসিত হয়েছি, পাকিস্তান আমলে শোষিত হয়েছি, সেই কাঠামো হলো আমাদের বর্তমান বিচার ব্যবস্থার একটা বিষয়। এই কাঠামোর মধ্যে যে একটা পজিটিভ দিক ছিল সেটা ছিল কি, যে বিচার ব্যবস্থার মধ্যে বিশেষ উচ্চ আদালতে যখন বিচারক নিয়োগ হবে সিনিয়রিটিকে প্রায়োরিটি দেওয়া। এটা বাংলাদেশে কোনো লিখিত আইন ছিল না যে মোস্ট সিনিয়রকে প্রধান বিচারপতি করতে হবে বা হাইকোর্টের সবচেয়ে প্রধান বিচারপতিকে আপিল বিভাগে নিতে হবে, কিন্তু এটা কাস্টমস ছিল। এই কাস্টম এত শক্তিশালী যে এটা মাধ্যমে অনেক দেশ, যেমন ইংল্যান্ডে কোনো লিখিত আইন নেই, তার কাস্টমসের মাধ্যমে কি হচ্ছে, শাসিত হচ্ছে। এই জন্য বাংলাদেশে একটা মোটামুটি একটা কাস্টমস ছিল যে সবচেয়ে সিনিয়র প্রধান বিচারপতি কী করা হবে, প্রধান বিচারপতি করা হবে। তার ফলে কী হচ্ছিল, যেটা ছিল না, অ্যাটলিস্ট উচ্চ আদালতে দলীয় বিচারপতি নিয়োগ কম ছিল এবং দলাদল খুব কম ছিল। আমি আপনাকে একটা উদাহরণ দিব। 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন পুলিশ আসামি গ্রেপ্তার করে আর বিচার বিভাগ খালাস দেয়। ওনার এই মন্তব্যের কারণে তৎকালীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জাস্টিস হাবিবুল ইসলাম ভূঁইয়া উনি উচ্চ আদালতে গিয়েছিলেন। ওই প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি যে রাজবেন্ডে মন্তব্য করেছিলেন রং হেডেড, অর্থাৎ সিটিং প্রধানমন্ত্রীকে রং হেডেড বলা। বাংলাদেশে বর্তমান বাস্তবতায় কি চিন্তা করতে পারবেন? জাস্ট 30 বছর আগেও না, 26 বছর আগে বাংলাদেশে এক প্রধান হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এবং সিটিং প্রধানমন্ত্রীকে রং হেডেড বলেছে। এই সাহসটা কেন ছিল? অর্থাৎ উচ্চ আদালত কী ছিল না, দুর্নীতিযুক্ত ছিল না। এই বাংলাদেশের দুর্নীতিটা শুরু হয়েছে কোথা থেকে? উচ্চ আদালতে 2003 সালে। 2003 সাল পর্যন্ত একটা কনভেন্ট ছিল যে প্রধান বিচারপতির পরে সিনিয়র মোস্ট ওয়ান প্রধান বিচারপতি হবেন। 2003 সালে সর্বপ্রথম 2 জনকে ডিঙ্গিয়ে KM হাসানকে প্রধান বিচারপতি করা হয়। এই যে বাংলাদেশে 2003 সালে একটা ক্যান্সার ঢুকেছে, তারপরে বিএনপি তারপর যে যাকে প্রধান বিচারপতি করে তাকেও ডিঙ্গানো হয় এবং আওয়ামী লীগকে এটাকে শিল্প পর্যায়ে নিয়ে যায়। গত 22 বছরে বাংলাদেশে 13 জন প্রধান বিচারপতির মধ্যে মাত্র 2 জন লোক স্বাভাবিকভাবে প্রধান বিচারপতি হয়েছে, জাস্টিস সিনহা 2015 সালে এবং জাস্টিস ফজলুল করিম 2010 সালে। এই কথাগুলো আমার বলা
কেন বড় কারণ হলো এটাই যে আমাদের দেশের বিচার ব্যবস্থার দুইটা লেয়ার আছে, নিম্ন আদালত এবং উচ্চ আদালত, এবং ম্যাক্সিমাম দেশে তিনটা লেয়ার থাকে, নিম্ন আদালত, হাইকোর্ট এবং আপিল বিভাগ বা সুপ্রিম কোর্ট। আপনি যদি ভারত পাকিস্তান বিভিন্ন দেশে দেখেন, কিন্তু বাংলাদেশে দুইটা লেয়ার রয়েছে, নিম্ন আদালত এবং উচ্চ আদালত, হাইকোর্ট এবং আপিল বিভাগ একসাথে সুপ্রিম কোর্ট বলা হয়। তো আমি এই প্রসঙ্গে এজন্য আসছি যে আজকে যে আমরা যে কথা, যেহেতু আমাদের যে একটা 36 জুলাই মূল কারণ ছিল জুডিশিয়ারি বা বিচার বিভাগের কিছু কার্যকলাপের ফলেই মানুষ ক্ষুব্ধ হয়, পরবর্তীতে দেশের সরকার ব্যবস্থার মানুষ গুলি করে একটা শাসন ব্যবস্থা পরিবর্তন হয়। এখন আমরা দেখব যে জুলাই উত্তর বাংলাদেশের বিচার ব্যবস্থার কীরকম অবস্থা। আমি এখানে একজন এক্সপার্ট হিসেবে না, নিতান্ত একজন পর্যবেক্ষক হিসেবে জাস্ট কিছু মন্তব্য করব মাত্র। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতাসীন হওয়ার পরে তারা একটা সংস্কার কমিশন গঠন করে, অন্যান্য কমিশন নেই, বিচার বিভাগ সংস্কার কমিশন। এই কমিশন এই বছরের 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার নিকট একটি প্রতিবেদন প্রকাশ করে। আপনারা যদি এটা দেখেন আপনারা পাবেন যে 353 পৃষ্ঠার একটা প্রতিবেদন রয়েছে। এই প্রতিবেদনে যেসব রিপোর্ট উল্লেখ করা হয়েছে, আমি বিশ্বাস করি এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি বা এর যদি অর্ধেকও বাস্তবায়ন হয়, অ্যাটলিস্ট বাংলাদেশে আর কখনো জুডিশিয়ারিতে কী হবে না, অ্যানার্কিজম আসবে না, জুডিশিয়ারি কোনো দলীয় দাসে পরিণত হবে না, এবং বিচারক ব্যবস্থা কোনো রাজনৈতিক দলের গ্রহণ করবে না, তারা স্বাভাবিক বিচার গ্রহণ করবে। এই যে বিচার ব্যবস্থায় কিছু রিপোর্ট দিয়েছে, আমি রিপোর্টগুলোতে আসি, রিপোর্টগুলো কী কী। প্রথম যে রিপোর্টটা সেটা ছিল প্রধান বিচারপতি নিয়োগ। আমি আগেই বলেছি যে বাংলাদেশে একটা কাস্টমস ছিল যে আপিল বিভাগের প্রধান বিচারপতির পরে সবচেয়ে সিনিয়র মোস্ট ওয়ান কী করা হবে, প্রধান বিচারপতি নিয়োগ করা হবে। বাংলাদেশটা ভায়োলেশন করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বলি, 5 আগস্টের পরে সবচেয়ে বেশি পরিবর্তন আসে বিচার বিভাগে। 5 আগস্টের পরে আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি সহ যতগুলো আপিল বিচারপতি ছিলেন সবাইকে কিন্তু আওয়ারশিট হয় 2008 আগস্ট, সবাইকে পদত্যাগ করে। পদত্যাগ করার পরে যারা হাইকোর্টে বঞ্চিত ছিল তাদের মধ্যে তাদের কী করা হয়, তাদেরকে আপিল বিভাগে আনা হয় এবং সর্বজন শ্রদ্ধেয় ডক্টর রিফাত আহমদকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। আপনি দেখবেন বাংলাদেশে কখনো প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে কখনো হয়নি, কিন্তু এইবার মানে পিপলস পারসেপশন থেকে মানুষ বলেছে কি রিফাত আহমদকে প্রধান বিচারপতি করতে হবে, এবং সরকার কিন্তু তাকে নিয়োগ দিয়েছে। যদি এটা পপুলিস্ট নিয়োগ, কিন্তু এই বাস্তবতায় বাংলাদেশের সাথে ভালো অপশন ছিল না। তো আমরা একজন অক্সফোর্ড গ্রাজুয়েট যার একজন পারিবারিক ঐতিহ্য রয়েছেন, ওনার নানা ছিলেন পাকিস্তান আমলে একজন আইনমন্ত্রী জাস্টিস ইব্রাহিম, ওনার বাবা ছিলেন বাংলাদেশের প্রতিযশা আইনজীবী বেশ ইশতাক আহমেদ, এবং তিনি অক্সফোর্ড গ্রাজুয়েট এবং তিনি টাফ ইউনিভার্সিটির তার সর্বোচ্চ ডিগ্রি রয়েছে। আমি এজন্য বলছি বাংলাদেশে কখনো এত যোগ্যতা সম্পন্ন কেউ কখনো প্রধান বিচারপতি হয়নি। তো আমি এই নিয়োগে আমি খুব সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমি যদি আশ্বস্ত দেখি, যদি আমি রিপোর্ট দেখি, কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে যে সংস্কার কমিশনের মিটিং হচ্ছে, সেখানে একমাত্র এনসিপি প্রস্তাব করছে যে হাইকোর্ট প্রধান বিচারপতির পরে যে সবচেয়ে সিনিয়র প্রধান বিচারপতি তাকে প্রধান বিচারপতি বানাতে হবে। কিন্তু বিএনপি যে আমরা ধরে নিচ্ছি ক্ষমতায় আসছে, তারা বলছে সবচেয়ে সিনিয়র মোস্ট না, 2 থেকে 3 জনের মধ্যে কী করা হবে, প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এই 2 থেকে 3 জনের মধ্যে হলো সব যাবতীয় সমস্যা। কি সমস্যা? যেহেতু আমার কারণে কোনো নাই, নিয়ম আইন নেই যে কে প্রধান বিচারপতি হবে, তখন কি হবে, প্রধান বিচারপতির পরে যারা বিচারপতি থাকবে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, তারা কীভাবে ক্ষমতাসীনকে তুষ্ট করা যায়। যে তুষ্ট করতে পারবে তাকে কী করতে হবে, প্রধান বিচারপতি করতে হবে। এজন্য আমাদের স্ট্রং একটা থাকবে, নিয়ম হোক যেটা আমাদের 2003 সালে বিধান ছিল যে হাইকোর্টে প্রধান বিচারপতি পরে সবচেয়ে সিনিয়র মোস্ট ওয়ান কী করা হবে, প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। আরেকটা হলো হাইকোর্টে বিচারপতি নিয়োগ। বাংলাদেশে একটা মজার উদাহরণ দিই, 2001 সালের আগ পর্যন্ত মোটামুটি বাংলাদেশে যে বিচারপতি নিয়োগ হতো, যে দলের ক্ষমতায় ছিল না কেন, সবচাইতে যোগ্য লোক তার আওয়ামী লীগকে বিএনপি সেটা দেখা হতো না, এবং যোগ্য লোককে কী করা হতো, প্রধান বিচারপতি নিয়োগ করা হতো। তো আমরা উদাহরণ দেখতে পারি জাস্টিস ওয়াহাব মিয়া, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যানারে গিয়ে 1990 সালে সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি হয়েছিলেন। উনি কিন্তু বিচারপতি নিয়োগ হন 1999 সালে আওয়ামী লীগ আমলে। অর্থাৎ তৎকালীন সময় একটা ছিল, যদি কোনো আইন ছিল না, বাট একটা নিয়ম ছিল সবচেয়ে ভালো লোককে বিচারপতি করা হবে। কিন্তু বাংলাদেশে 2001 সালের পর থেকে কি হয়েছে, দলীয় ছাড়া কেউ নিয়োগ হচ্ছে না। এইটা নিরসন করার জন্য সুপ্রিম কোর্ট একটা আইন পাশ করেছে যে প্রধান বিচারপতির নেতৃত্বে একটা কমিটি হয়েছে, যে এই কমিটি কী করবে, বিচারপতি নিয়োগ দিবে, এবং এটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। এটা খুব সুন্দর একটা উদ্যোগ, এটা সাধুবাদযোগ্য।
এই সুপ্রিম কোর্ট এই জুলাই রিপোর্টে আরেকটা বড় রিপোর্ট হলো সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয়। আমরা অনেকে জানি যে প্রধান বিচারপতি সিনহাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ষোড়শ সংশোধন রায়ের জন্য, না, আসলে বেসিক্যালি না। বাংলাদেশের বিচার ব্যবস্থাতে একটা দ্বৈত শাসন চলছে। সংবিধান 109 ধারায় বলা আছে বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীন এবং এটা হাইকোর্টের প্রত্যক্ষ কন্ট্রোলে থাকবে, কিন্তু 116 ধারায় বলা আছে এই অধস্তন বিচার বিভাগ মানে জেলা জজ কোর্টে সমস্ত রিক্রুটমেন্ট, পদোন্নতি, সমস্ত পোস্টিং করবে আইন মন্ত্রণালয়, জাস্ট পরামর্শ করবে কার সাথে? সুপ্রিম কোর্টের সাথে। এই যে একটা দ্বৈত শাসন, আমি সুপ্রিম কোর্টে বলছি কি নিম্ন আদালত তাকে প্রত্যক্ষ হাইকোর্টের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে, কিন্তু আমি এখানে বলছি যে সরকার কি করবে, বিচার বিভাগে কাকে পোস্টিং করা হবে এটা দায়িত্ব থাকবে সরকারের কাছে। আমরা জানি বিচারকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন। এখন যখনই সরকারের কাছে ক্ষমতা থাকে কাকে কোথাও পোস্ট করা হবে, তখন সরকার একটা সুযোগ থাকে, তুমি যদি আমাকে ফেভারে রাইটার না দাও আমি তোমাকে কী করবো, বাধ্যবাধকতা বদলি করে দিব। এই যে একটা দ্বৈত শাসন, বিচারপতি সিনহা খুব চেষ্টা করেছিলেন যে এইটা 1972 সালে বাংলাদেশে যে অরিজিনাল সংবিধান করা হয় সেখানে বিধান ছিল যে বাংলাদেশের নিম্ন আদালত অর্থাৎ জেলা জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট সমস্ত কন্ট্রোল থাকবে হাইকোর্টের হাতে, কিন্তু এটা 75 সালে সংশোধন করে নিয়ে যায় প্রধান প্রেসিডেন্টের কাছে। এই যে এখন বলেন, এই যে আমরা দেখি যে ম্যাজিস্ট্রেট কোর্ট একজন খাদিজাকে বছরের পর দিন কী করছিল, রিমান্ড মঞ্জুর করছিল। এখানে যতটুকু ছিল বিচারকের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই, তার চেয়ে বড় ছিল সরকারের আজ্ঞাবহ নির্দেশনা। সো এই সরকার উদ্যোগ নিচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার জন্য। যদি করা হয় আগামীকাল 22শে জুন প্রধান উপদেষ্টা হয়তো আমরা আশা করতে পারি উনি ঘোষণা দিবেন যে উনি সচিবালয় ঘোষণা সংক্রান্ত ব্যাপারে। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ এখন পর্যন্ত বিচার বিভাগের সবচেয়ে বড় যে সংস্থাটা হয়েছে এটা কিন্তু কোনো নির্বাচিত সরকারের হাতে হয় নাই। এটা হয়তো 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কী ছিল, বিচার বিভাগকে পৃথক করা। যেহেতু বিচার কাজ কি, বিচারকরা সবার বিচার করতে পারে, সেটা সরকারও বিচার করতে পারে। সেই বিচারক যখন নির্বাহী বিভাগের আন্ডারে করতে থাকেন তখন কিন্তু স্বাধীন বিচার করা সম্ভব হয় না। এই এটা বাংলাদেশে 2007 সালে নিম্ন আদালত থেকে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে সেনা সমর্থিত সরকারের হাতে। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যতটুকুই সংস্কার হয়েছে অনির্বাচিত সরকারের হাত ধরেই হয়েছে, এটা কিন্তু কোনো নির্বাচিত সরকারের হাত ধরে হয়ে নাই। তা আমাদের আশা থাকবে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যেহেতু সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। এই আমরা যে বর্তমানে বাংলাদেশের যে ক্রাইসিসটা ছিল এটা আমাদের বড় কারণ হলো জাস্টিস ABM খায়রুল হক। কেন? ওনারা একটা জাজমেন্টে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হবে। উনি কিন্তু মেন জাজমেন্ট বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও অ্যাটলিস্ট দুইটা কী করা যাবে, নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তীত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। মজার ব্যাপার হলো উনি রায়, আমরা জানি যে সুপ্রিম কোর্টের একটা প্রাথমিক একটা রায় আদেশ হয়, এরপরে একটা পূর্ণাঙ্গ রায় আসে। উনি প্রাথমিক রায় দিয়ে বললেন কি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে বললেন যে দুইটা নির্বাচন কি করা যেতে পারে, এই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন করা যেতে পারে। ইন দ্য মিন টাইম সরকার কী করলো, ওনার জাজমেন্টে অনুপ্রাণিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। ওনার প্রাথমিক জাজমেন্টে 16 মাস পরে পূর্ণাঙ্গ জাজমেন্ট প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ জাজমেন্ট উনি প্রথমে যে বলেছিলেন যে 2 বার করা যেতে পারে, ওইটা গায়েব হয়ে গেল। অর্থাৎ বিচারকরা রায় দেওয়ার সমস্ত রায় প্রকাশ করার প্রায় 16 মাস পরে কি হলো, মেন জাজমেন্ট প্রকাশিত হলো। এখন আপনি মেন জাজমেন্ট না হওয়ার পর কী করতে পারছেন না, এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছেন না, বাইরে উচ্চ আদালত যেতে পারছেন না। এই যে বাংলাদেশে এত বড় একটা সর্বনাশ বা আমাদের যে এত বড় একটা সংকট, মূল কেন্দ্রবিন্দু হলো অনেক পরে প্রায় বছরের পর বছর কী করে বিচারপতিরা রায় দিয়েছে ঠিকই, পূর্ণাঙ্গ জাজমেন্ট লিখে না। এই সংস্কার কমিশনে একটা চমৎকার প্রস্তাব দিয়েছে যে সর্বোচ্চ 6 মাস পরে কী করতে, 6 মাসের মধ্যে কী করতে হবে, রায় প্রকাশ করতে হবে। এবং আরেকটা সুন্দর পয়েন্ট আসছে যে অবসরের পরে কেউ কোনো রায় লিখতে পারবে না। আমি এখন সিটিং বিচারপতি, আমি এখন ফ্ল্যাগ কেজি করছি, আমার অনেক ক্ষমতা আছে, আমি এখন অবসরে চলে গেলাম, অর্থাৎ আমার বিচার ক্ষমতা নাই। তারপর যখন আমি অন্য কোনো রায়ের মাধ্যমে কোনো দিচ্ছি, গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি, এটা কিন্তু আমার কী হচ্ছে, শপথ ভঙ্গ করা হচ্ছে। এই দলিত নিরসনের জন্য সরকার কী করলো, নতুন যে বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, এই রিপোর্টে এটা এসেছে। অর্থাৎ আমরা দেখলাম যে বর্তমান যে কমিশন আছে তারা মোটামুটি বাংলাদেশের বিচার ব্যবস্থা সমস্যাগুলোকে ফাইন্ড আউট করেছে এবং ফাইন্ড আউট করার জন্য তারা সুন্দর সুন্দর সব প্রবিধানই দিয়েছে। এখন আমরা আসবো এর পাশাপাশি গত 10 মাসে বাংলাদেশের বিচার ব্যবস্থা কী হয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ বলি।
উদাহরণটা আপনারা মজা লাগবে, সুন্দর পাবেন। ভারতের প্রধান বিচার মোটামুটি ভারতের সবচেয়ে এফিশিয়াস বা সবচেয়ে ইফেক্টিভ এক অর্গানের মধ্যে হলো যে ভারতের সুপ্রিম কোর্ট। যেমন সম্প্রতি ভারতের সরকার একটা আইন পাশ করেছিল মুসলিম ওয়াকফের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টে বাতিল করে দিয়েছে। অর্থাৎ যখন সরকার কোনো ধরনের জনবিরোধী আইন পাশ করে সুপ্রিম কোর্টেরা বাতিল করে দিতে পারে। মোটামুটি উপমহাদেশের সুপ্রিম কোর্টগুলোর মধ্যে ভারতের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সে ভারতের প্রধান বিচারপতিদের মধ্যে বলা হয় সবচেয়ে বেশি নির্বাহী বিভাগের মানে কি বলা যেতে পারে যে দলদাস বিচারপতি হল রঞ্জন গগৈ। এই রঞ্জন গগৈ কে ছিলেন? এই রঞ্জন গগৈ ছিলেন ভারতের একজন প্রধান বিচারপতি। উনি 2018 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি ছিলেন। ওনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। ওনার বাবা ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী 1980 সাল থেকে 81 সাল পর্যন্ত। এই জন্য ভারতের তৎকালীন ক্ষমতাসীন সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি আরএস বলতো রঞ্জন গগৈ হচ্ছে কংগ্রেসের দালাল। সে যদি প্রধান বিচারপতি সে কী করবে? কংগ্রেসের দালালি করবে, অর্থাৎ সে কংগ্রেসের ফেভারে যেমন রায়গুলা দিবে। 2018 সালে উনি প্রধান বিচারপতি হওয়ার আগে প্রধান বিচারপতি ছিলেন দীপক মিশ্র। এই দীপক মিশ্র কিছু কিছু রায়ের ক্ষেত্রে তৎকালীন শাসক বিভাগের বা মোদির ফেভারেট ছিল বা আরএসএস এর রাজনীতি ফেভারেট যায় এরকম কিছু রায় দিয়েছিলেন। এইটার বিরুদ্ধে গিয়ে রঞ্জন গগৈর নেতৃত্বে চারজন বিচারপতি 2018 সালে 18 জানুয়ারি এক সংবাদ সম্মেলন করে বলে যে বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র উনি কি নির্বাহী বিভাগের দলদাস, উনি ঠিক ওনার সময় সুপ্রিম কোর্ট প্রপারলি ফাংশন করছেন না, উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন। এই যে উনি একটা সংবাদ সম্মেলন করলেন, উনি সংবাদ সম্মেলন কিন্তু রিজনেবল ছিল। উনি কি করলেন? প্রধান বিচারপতির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেন, কিন্তু ওনার প্রচেষ্টা ছিল ভুল। এই ভুল হওয়ার কারণে উনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন, কিন্তু ওনাকে এই ভুলের জন্য তৎকালীন সরকার এমনভাবে ওনাকে চেপে ধরে, যার ফলে আমরা দেখতে পাই এর নেক্সট এক বছরে যতগুলো রায় গিয়েছে সরকারের সবগুলো রায়ের সরাসরি উপকারিতা পেয়েছে বিজেপি আরএসএস। যেমন ওনার সময় কি করা হয়েছিল, কাশ্মীর ত্রিসূত্র দ্বারা রদ করা হয়, অথচ উনি প্রধান বিচারপতি থাকাকালীন অবস্থায় উনি বৈধতা দিয়েছেন। যে অযোধ্যা যে বাবরি মসজিদ ভাঙ্গার যাদের উনি দিয়েছেন, আমি কথাটা এই জন্য উল্লেখ করলাম, উনি যখন ওই বিচার বিভাগের কাঠামোর বাইরে গিয়ে বিচার বিভাগের যে কনভেনশনের বাইরে গিয়ে একটু পপুলিস্ট হলেন, তখন কি হলো? বিচার বিভাগের ক্ষতি হয়ে গেল। এবং ঠিক একই রকম একটা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়েছে 2024 সালের 10 আগস্ট এবং 8 অক্টোবর। কি হয়েছে? সুপ্রিম কোর্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকে গিয়ে বলেছে কি আওয়ামী দূষর বিচারপতিদের কি চাই, তাদেরকে অপসারণ চাই। সুপ্রিম কোর্ট প্রিমাইজ ইজ নট এ প্লেস অফ ডুইং পলিটিক্স। অর্থাৎ এখানে আপনি কি করছেন? একদল লোক গিয়ে বলছে যে আমি অমুক বিচারপতির বিচার চাই, দ্যাট মিনস এখানে আইনের কোনো ব্যারিকেড নাই, আইনের কোনো কাঠামো নাই, বিচার ব্যবস্থার যে একটা অলংকারিকা সেটা নাই। কি হয়েছে? কিছু মব ঢুকেছে, বলছে আমরা অমুক বিচারপতির কিছু অপসারণ চাই। এই যে কাজটা হয়েছে, এক রঞ্জন গগৈর ভুলের কারণে ভারত যে ভুগছে আমি জানি না ইন ফিউচারে এটা বাংলাদেশে কী পরিমাণ ভোগাবে, আমি আশঙ্কাটা আজকে এই ফোরামে জানিয়ে গেলাম। কারণ হলো কি, তাদেরকে অপসারণের জন্য বাংলাদেশের পর্যাপ্ত ফোরাম রয়েছে অলরেডি। ঠিক আছে, 10 আগস্ট একটা ঘটনা ঘটে, তখন কোনো তখন সরাসরি 200টা প্রধান বিচারপতি ছিল, ঠিক আছে, এটা মানা যেতে পারে। কিন্তু 2018 অক্টোবর কেন? তৎকালীন অলরেডি প্রধান বিচারপতি রিফাত আহমেদ আছেন, আপিল বিভাগ আছে, তাদেরকে আবেদন করা যেতে পারতো যে যারা সরাসরি 200 আছে তাদেরকে আমরা কী চাই, বা যারা অতীতে বিচার করার সময় বিভিন্ন অনিয়ম করেছে তাদেরকে প্রপার ম্যানার আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে, এই ম্যানার তাদের কী করা যেত, তাদেরকে বাদ দেওয়া যেত। আমরা কি দেখলাম? একদল লোক ঢুকেছে সুপ্রিম কোর্টে, কি হয়? প্রপার পোশাক ম্যানার ছাড়া ঢোকা চাই না, কিন্তু এখানে অনেকে এইসব ডেকোরাম মেনে নাই নিয়ে কী করলো, ওইখানে গিয়ে একটা মব সৃষ্টি করলো, এবং মবের মাধ্যমে কী হলো, কিছু বিচারপতি কিন্তু সরে নেওয়া হলো 12 জনকে। এই যে সরে নেওয়া হলো, তার সাহস কী হলো? পরবর্তী সময় ওই সাহস অনুসৃত হয়ে সিটিং বিচারপতির, উনি একজন হাইকোর্টের বিচারপতি যিনি বিচার করছেন, তাকে ডিম ছোড়া হলো। আমি জানি না এটা ধারাবাহিকতা ইন ফিউচার কী হবে, আর কিছু হতে পারে। অলরেডি আমরা যেটা বলি বিচার বিভাগে প্রেসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট মানে কি? এই যে 2003 সালে কী করলো, বিন ব্রেকেট প্রেসিডেন্ট দেখালো যে 2 জনকে ডিঙ্গ প্রধান বিচারপতি করা যায়। পরবর্তী সরকার এসে কী করলো, এটাকে একটাকে সুন্দর রুলে পরিণত করলো, শিল্প পর্যায়ে নিয়ে গেল। এখন আমরা দেখছি কি মব ঢুকে কিছু বিচারপতিকে অপসারণ করা যায়। আমি জানি ইন ফিউচারে কী হবে। এটা এই যে মব, এখানে যে মব দাস উৎপাদন হচ্ছে, আমরা আরও কি দেখছি, আমাদের লয়ে সবচেয়ে একটা বিষয় বলা হয় কি, লয়েস অলওয়েজ ফলো দ্য ডেকুরাম। অর্থাৎ
একটা কাজ ল প্রপার ডিউ প্রসেস ছাড়া হয় না। এটা হলো বিচারের কত বড় সৌন্দর্য। আমরা কি দেখছি, বিচার হওয়ার আগেই প্রচুর মামলা বাণিজ্য হচ্ছে এবং অনেককে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। ঘোষণা দিয়ে কি হচ্ছে, কোর্টের ছাড়া আপনি যখন কারো বাড়িঘর ভাঙচুর করবেন কী হতে হবে, কোর্টের অনুমতি লাগবে। আপনি কোর্টের পারমিশন ছাড়াই, জাজমেন্ট ছাড়া কী হচ্ছেন, নিজের আইন তুলে নিয়েছেন। এইটা ছিল 5 আগস্ট 36 জুলাই উত্তর বাংলাদেশের বিচার ব্যবস্থা সবচেয়ে বড় একটা ত্রুটিপূর্ণ দিক। আরেকটা বিষয় ছিল নির্বিভাগে আজ্ঞা হওয়া। আমাদের যদি মেমোরিয়া না হয়, এই বছরের 12 ফেব্রুয়ারি আমাদের মাননীয় আইন উপদেষ্টা উনি ওপেনলি বলেছেন, বিচারকদের বলেছেন আপনারা হুটহাট জামিন দিবেন না। সংবিধানের 16 ক ধারায় বলা আছে যে বিচারকরা কী করবেন, যখন কোনো স্বাধীন অর্থাৎ তারা যখন কোনো সিদ্ধান্ত নিবে, এটা জামিন হোক, কোনো আদেশ হোক, অর্ডার হোক, তারা কি স্বাধীন এবং তাদের আদেশ কি সার্বভৌম। সেখানে আমরা কি দেখলাম, একজন আইনমন্ত্রী যার আন্ডারে 16 ধারা প্রয়োগ করে পুরো নিম্ন আদালত তার অধস্তন, উনি আহ্বান করছেন প্রকাশ্যে, কি করলেন, আপনারা জামিন দিবেন না। এই যে একটা কি হচ্ছে, এটার দ্বারা একটা মেসেজ পৌঁছে গেছে যে কি জামিন দেওয়া যাবে না। ন্যায় বিচার কি হলো, ব্যাহত হলো। একটা বিষয় হলো যে এই যে আমি বললাম যে যেহেতু উচ্চ আদালতে বাংলাদেশের বিচারপতি উচ্চ আদালতে নিয়োগের জন্য কোনো ধরনের লিখিত দরকার হয় না, সরকার যাকে যোগ্য মনে করে তাকে বিচারপতি নিয়োগ হয়। 1996 থেকে 1 সাল পর্যন্ত বাংলাদেশের মোট 50-এর উপরে বিচারপতি নিয়োগ হয়েছিল 5 বছরে। অথচ বর্তমান ইন্টারিম সরকার তাদের নিয়োগ হওয়ার 3 মাসের মধ্যে একসাথে 23 জনকে বিচারপতি নিয়োগ দেয়। এখন অনেক নেপথ্যে অনেক প্রশ্ন উঠেছে, এই যে আমরা একটা ইন্টারিম সরকার, একটা জুলাই অভ্যুত্থানে আমাদের রক্তের মধ্যে গড়ে ওঠা সরকারের কাছে একটা প্রত্যাশা ছিল না আমাদেরকে, এই যে একটা বড় একটা বীজ মানে আইনি একসাথে নিয়োগ দেওয়া, এখন শোনা যাচ্ছে আরও 25 জন বিচারপতি নিয়োগ হবে। এই যে এত সবগুলো একসাথে বিচারপতি নিয়োগ দেওয়া, এটা আসলে কোনো সুস্থতার লক্ষণ না। আমাদের দুর্ভাগ্য হলো যে আগে আমরা বিচার ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিয়ে মাননীয় আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান খান স্যার উনি লেখালেখি করতেন। এখন উনি মারা যাওয়ার পরে আমাদের এই বিচার বিভাগে যে কী পরিমাণ অনিয়ম হচ্ছে, এগুলা আমরা যারা আইনজীবী বা আমরা যারা আইন তারে আমরা আলোচনা করি না, সাধারণ মানুষ তো জানবে দূরের কথা। এইসব বিষয় নিয়ে আমাদের কী হওয়া দরকার, কনসার্ন হওয়া দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কেন কনসার্ন হওয়া গুরুত্বপূর্ণ, কারণ বিচার অলওয়েজ ইনফর্মাল বিষয়, বিচার ইজ অলওয়েজ আনপপুলার অপিনিয়ন। বিচার বিভাগ মানে কি না, সুন্দর একটা কোর্ট রয়েছে, কোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। The judiciary must be able to act as a counter-majoritarian institution, standing firm even when its decision go against popular opinion. এখন আমাদের সমাজে একটা দাঁড়িয়েছে, যেখানে পপুলার অপিনিয়ন আছে সেখানে কি করতে হবে, সেখানে মনে জাস্টিস আছে না। আমাদের বিচার জুরিসপ্রুডেন্সে বলা আছে, একজন নির্দোষ ব্যক্তিকে মুক্ত করার জন্য প্রয়োজন 100 জন মানুষ আপনি কী করে দেন, ছেড়ে দেন। অর্থাৎ কোনোভাবে একজন নির্দোষ মানুষ কী করা যাবে না, দোষী সাব্যস্ত করা যাবে না। সেখানে আমরা আজকে দেখছি যে আগে ছিল মিডিয়ার ট্রায়াল, এখন তো সোশ্যাল মিডিয়ার ট্রায়াল। এই ট্রায়ালের মাধ্যমে কি হচ্ছে, আমাদের কিছু বিচারক আছেন, তারা আমি তাদেরকে করছি না, কুট করছি না, অনেকে বলে যে আমি জানি যে ডিসিশনটা দেওয়া আমার ঠিক না, কিন্তু এখন যেহেতু ডিসিশন দেওয়ার পরেও আমার কি হয়ে যাবে, এটা নিউজ হয়ে যাবে। এখন বলবে কি কে রায় দিয়েছে অমুকে, আমাকে কি করা হবে, পাবলিক একটা মক ট্রায়ালের মধ্যে ফালানো হবে। এই বিষয়গুলো আসলে 5 আগস্টের পরে আমরা আশা করেছিলাম কমবে। আমাদের একটা সুন্দর ছিল, সুন্দর একটা উপায় ছিল যে আমরা বিচার বিভাগে কী করবো, ডিউ প্রসেসের মধ্যে দাঁড় করাবো। কিন্তু আমার মধ্যে রয়েছে এই যে কিছু বিষয়, যে মব উত্থান হওয়া, সরকার তরফ থেকে বলে দেওয়া জামিন না দেওয়া, বা আমরা দেখছি যে 5 আগস্ট আগে যে পতিত স্বৈরাচার সরকার যে উপায়ে জামিন না করতো, এখনও একই অবস্থায় যাচ্ছে। সরি, এটা আসলে আমার হতে পারে। এই বিষয়গুলো আমাদের কি হচ্ছে, জুলাই আন্দোলনের মধ্যে মূল স্পিরিটকে আমরা কী রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়েছি যে আমাদের যে 15 বছরে যে আমাদের যে স্বৈরাচার হয়েছিল, এই স্বৈরাচার আমলে কী হয়েছিল, জুডিশিয়ারি থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় আজ্ঞা পরিণত হয়েছিল। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা, যাকে কী করা হয়েছিল, আপিল বিভাগ থেকে এক রায় কোনো ধরনের কারণ ছাড়া তার জামিন হাইকোর্টে জামিন বাতিল করে দেওয়া করা হয়, স্থগিত করা হয় প্রায় 6 মাসের জন্য। আমরা এই অবস্থায় ফিরতে চাই না। আমরা যে অবস্থার মধ্যে দিয়ে ফেস করেছি, যে কোনো ধরনের বিচার ছিল না, আমরা সেই অবস্থা যেতে চাই না। আমাদের ছিল যে আমরা কী করবো, 5 আগস্টের পর একটা সুন্দর যাত্রা শুরু করব। আমি বলছি না যে সব কিছু নেগেটিভ হয়েছে, সেই থেকে উত্তরণের জন্য সরকার একটা সুন্দর সংস্কার
বিচার বিভাগ যে প্রতিবেদন দিয়েছে আমাদের ক্রিয়া থাকবে এই প্রতিবেদন বাস্তবায়ন হয়, এই প্রতিবেদন বাস্তবায়ন সরকারকে সহযোগিতা করা। এবং আমাদের সবচেয়ে বড় ইয়া থাকবে আগামীকাল 22শে জুন একটা মাইলফলক হয়ে থাকুক, ওইখানে সম্ভবত হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রধান বিচারপতির আহ্বানের প্রধান উপদেষ্টা যোগ দিবেন। আমরা আশা করব ওইখানে তিনি ঘোষণা দিবেন যে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হবে। যদি এটা প্রতিষ্ঠা করা যায়, অ্যাটলিস্ট আমরা কি করব, সরকারের আজ্ঞাবহ থেকে অ্যাটলিস্ট আমাদের লোয়ার জুডিশিয়ারি, যেটা আমরা বলি যে মাদার অফ জুডিশিয়ারি, কারণ আমাদের জুডিশিয়ারি ব্যবস্থা সব কিছু নির্ধারিত হয় লোয়ার জুডিশিয়ারি কেন্দ্র করে, এটা নির্বিবেক আজ্ঞা হতে মুক্তি পাবে।